আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি নূর মোহাম্মদ, তোমাদের সামনে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 8 লেসন 3 এ মাদার ইন ম্যানভিল এই ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি। আমি তোমাদের জন্য এই ক্লাসটি সুন্দরভাবে উপস্থাপন করেছি। সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে, আশা করি তোমরা বেশ উপকৃত হবে। চলো আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের টেক্সট বইয়ে এ মাদার ইন ম্যানভিল এ স্টোরি বাই মার্জরি কিনান রাউলিংস এর দ্বারা লিখিত একটি গল্প এ মাদার ইন ম্যানভিল। এটি দুটি কলামে উপস্থাপন করেছি, প্রথমে টেক্সট এবং দ্বিতীয় কলামে সরল অনুবাদ। পাশাপাশি আমি চেষ্টা করেছি এই গল্পে ব্যবহৃত প্রতিটি শব্দের সমার্থক শব্দ সহ অর্থ প্রদান করার। প্রথমেই আমরা শব্দার্থগুলো দেখে নিই। অরফ্যান অর্থ এতিম বা লন, অরফানেজ অর্থ এতিমখানা বা আম হাউস বা হসপিস, হাই অর্থ উঁচু বা এলিভেটেড। ক্যারোলিনা, নর্থ ক্যারোলিনা এ স্টেট অফ দ্য ইউএসএ, আমেরিকার একটি রাষ্ট্র প্রদেশ হলো নর্থ ক্যারোলিনা। মাউন্টেইনস অর্থ পর্বতমালা বা হিলস, অটাম অর্থ শরৎকাল বা ফল, ওয়ান্টেড অর্থ চেয়েছিলাম বা ডিজায়ার্ড, কোয়াইট অর্থ শান্ত বা সাইলেন্ট, আইসোলেশন অর্থ নির্জনতা বা সলিটিউড, টু ডু অর্থ সম্পাদনা করা বা টু পারফর্ম, ট্রাবলসাম অর্থ ঝামেলাদায়ক বা ডিফিকাল্ট, রাইটিং অর্থ লেখা বা কম্পোজিশন, এয়ার অর্থ বাতাস বা উইন্ড, ব্লো আউট অর্থ বয়ে নেওয়া বা পুট আউট, ম্যালেরিয়া অ্যান ইন্টারমিটেন্ট ফিভার, ম্যালেরিয়া হলো একটি অনবরত জ্বর, ফ্রম অর্থ থেকে বা আউট অফ, টু লং অর্থ দীর্ঘ বা লাস্টিং, সাবট্রপিক্স অর্থ উপক্রান্তীয় বা সেমিট্রপিক, হোমসিক অর্থ গৃহকাতর বা নস্টালজিক বা লঙ্গিং ফর হোম, ফ্ল্যামিং অর্থ ঔজ্জ্বল্য বা বার্নিং, ম্যাপল অর্থ ম্যাপেল এ কাইন্ড অফ ট্রি, কর্ন অর্থ ভুট্টা বা শস্য বা ক্রপ, শক অর্থ আটি বা পাইল, পামকিন হলো কুমড়া, ব্ল্যাক ওয়ালনাট হলো কালো আখরোট। চলো টেক্সটের অর্থ দেখে নিই। লেখিকা বলছেন, দি অরফ্যানেজ ইজ হাই ইন দ্য ক্যারোলিনা মাউন্টেন্স, এতিমখানাটি হয় ক্যারোলিনা পর্বতমালার উঁচুতে অবস্থিত। আই ওয়াজ দেয়ার ইন অটাম, আমি সেখানে শরৎকালে ছিলাম। আই ওয়ান্টেড কোয়াইট আইসোলেশন টু ডু সাম ট্রাবলসাম রাইটিং, আমি চেয়েছিলাম শান্ত এবং নির্জনতা কিছু ঝামেলাদায়ক বা কিছু সমস্যাজনক কাজ করার জন্য। I wanted mountain air to blow out the malaria, আমি চেয়েছিলাম পর্বতের বাতাস যেন বয়ে নিয়ে যায় ম্যালেরিয়াকে, ফ্রম টু লং এ টাইম ইন দ্য সাবট্রপিক্স, উপক্রান্তীয় অঞ্চলে দীর্ঘদিন যাবৎ যে ম্যালেরিয়া ছিল সেটি যেন পর্বতের বাতাসে বয়ে নিয়ে যায় বা সরিয়ে নিয়ে যায়, এজন্য আমি এই ক্যারোলিনা মাউন্টেন্সে এসেছিলাম। আই ওয়াজ হোমসিক, আমি গৃহকাতর ছিলাম। টু ও ফর দ্য ফ্লেমিং অফ ম্যাপলস ইন অক্টোবর, অক্টোবরে যে ম্যাপল গাছের ঔজ্জ্বল্য, অ্যান্ড ফর কর্ন শকস এবং যে ভুট্টার ভুট্টার আটির জন্য, অ্যান্ড পামকিনস কুমড়ো, অ্যান্ড ব্ল্যাক ওয়ালনাট ট্রিস এবং কালো আখরোট গাছের জন্য আমি হোম সিক বা গৃহকাতর ছিলাম, কারণ এগুলো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ছিল। আমি সেই প্রাকৃতিক সৌন্দর্যের এই জিনিসগুলো দেখার জন্য আমি গৃহকাতর ছিলাম। চলো আমরা পরের স্লাইডটি দেখে নিই। ফাইন্ড অর্থ পাওয়া বা গেট, লিভিং অর্থ থাকাকালীন বা বসবাসরত অবস্থায় বা রিসাইডিং, ক্যাবিন অর্থ কেবিন বা শ্যান্টি বা শ্যাক, বিলং টু অর্থ অন্তর্ভুক্ত বা অ্যাডজাসেন্ট টু, বিয়ন্ড অর্থ দূরে বা ফার, ফার্ম অর্থ খামার বা গ্রাইনারি, আস্ক অর্থ বলা বা ইনকোয়ার, বয় অর্থ ছেলে বা ল্যাড, কাম অর্থ আসা বা অ্যাপিয়ার, চপ অর্থ কাটা বা কাঠ, উড অর্থ কাঠ বা টিম্বার, ফায়ারপ্লেস অর্থ আগুন রাখার স্থান বা ফার্নেস, লুক আপ অর্থ তাকানো বা গেজ, টাইপরাইটার অ্যান ইনস্ট্রুমেন্ট ফর টাইপিং, লেট অর্থ দেরি বা ডিলেইং, আফটারনুন অর্থ বিকেল বা পোস্ট মেরিডিয়ান,
লিটল অর্থ একটু বা উইনি, স্টার্টল অর্থ চমকে ওঠা বা ফ্ল্যাশ, পয়েন্টার অর্থ শিকারী বা ইঙ্গিত করা বা হিন্ট, ডগ অর্থ কুকুর বা পচ, কম্পানিয়ন অর্থ সঙ্গী বা অ্যাসোসিয়েট, সাইড অর্থ পাশে বা বিসাইড, বার্ক অর্থ ঘেউ ঘেউ করা বা রোয়ার, ওয়ার্ন অর্থ সতর্ক করা বা কশন। চলো টেক্সটের অর্থ দেখে নিই। লেখিকা বলছেন, আই ফাউন্ড দেম অল, আমি যে জিনিসগুলোর জন্য হোমকাতুর ছিলাম বা গৃহকাতুর ছিলাম সেগুলোর সকল কিছুই আমি পেলাম। লিভিং ইন এ কেবিন দ্যাট বিলংড টু দ্য অরফ্যানেজ, এতিমখানার যে কেবিনটি ছিল সেই কেবিনে বসবাস করে বা ভাড়া করে আমি সেখানে সব জিনিসগুলোই পেলাম। কত দূরে? হাফ এ মাইল বিয়ন্ড দ্য অরফ্যানেজ ফার্ম, এই এতিমখানার যে খামার ছিল তার প্রায় হাফ মাইল, অর্ধ মাইল দূরেই আমি এই সব দৃশ্যগুলোই পেয়েছিলাম। হোয়েন আই টুক দ্য কেবিন, যখন আমি এই কেবিনটি ভাড়া নিয়েছিলাম, আই আস্কড ফর এ বয় অর ম্যান, আমি চেয়েছিলাম একটি বালক অথবা একটি লোকের জন্য টু কাম অ্যান্ড চপ উড, সে যেন আসে এবং কাঠ কেটে দেয়, ফর দ্য ফায়ার প্লেস, আগুনের জন্য বা আগুন রাখার যে জায়গা বা সেখানে শীতকালীন থাকার কারণে, ঠান্ডা থাকার কারণে রুম গরম রাখার জন্য যে আগুন প্রয়োজন হয় সেই আগুনের স্থানে যেন কাঠ প্রস্তুত করে রাখা যায়, এরকম একজন ছেলে বা একটা মানুষের আমি চেয়েছিলাম সেই কেবিনের কোনো মালিকের কাছে বা কেবিনের কোনো অথরিটির কাছে। আই লুকড আপ ফ্রম মাই টাইপরাইটার, আমি আমার এই টাইপরাইটার থেকে একটু উপরে তাকালাম। কখন? ওয়ান লেট আফটারনুন, এক পড়ন্ত বিকেলে, এ লিটল স্টার্টড, এবং আমি কিছুটা অবাক হয়ে গেলাম। এ বয় স্টুড অ্যাট দ্য ডোর, একটি বালক দরজায় দাঁড়িয়েছিল। অ্যান্ড মাই পয়েন্টার ডগ মাই কম্পানিয়ন, আমার সঙ্গী যে আমার একটা শিকারী কুকুর ছিল সেও সেখানে দরজায় দাঁড়িয়েছিল। ওয়াজ অ্যাট হিজ সাইড, সেই কুকুরটিও তার পাশে ছিল। অ্যান্ড হ্যাড নট বার্কড টু ওয়ার্ন মি, এবং এই কুকুরটি আমাকে সতর্ক করার জন্য কোনো ঘেউ ঘেউ করেনি। অর্থাৎ কুকুরটি এবং ওই ছেলেটি দরজার পাশেই দাঁড়িয়েছিল। চলো আমরা পরের স্লাইডটি দেখে নিই। অর্থগুলো দেখি। প্রবাবলি অর্থ সম্ভবত বা পসিবলি, আন্ডারসাইজড অর্থ খাটো বা স্মল, ওয়্যার অর্থ পরিধান করা বা পুটন, ওভারঅল অর্থ ঢিলেঢালা পাজামা বা লুজ ড্রেস, টর্ন অর্থ ছেঁড়া বা শ্যাটার্ড, শার্ট অর্থ শার্ট বা গার্মেন্ট, বেয়ার ফুটেড অর্থ খালি পা বা শুলেস বা নগ্ন পা, চপ অর্থ কাটা বা স্লাইস, মেটার অর্থ ব্যাপার বা বিষয় বা রিজন, এক্স অর্থ কুঠার বা পোল বা এক্স, অ্যাহেড অর্থ সামনে বা ফরওয়ার্ড, ব্যাক অর্থ পিছনে বা ব্যাকওয়ার্ড, ওয়ার্ক অর্থ কাজ বা অ্যাসাইনমেন্ট, ক্লোজ অর্থ হলো বন্ধ করা বা শাট। চলো টেক্সটের অর্থ দেখে নেই। দ্য বয় ওয়াজ প্রবাবলি 12 ইয়ার্স ওল্ড, ছেলেটি ছিল সম্ভবত 12 বছরের বয়স, বাট কিন্তু আন্ডারসাইজড, কিন্তু খাটো, হি ওর ওভারঅলস, সে ঢিলেঢালা পায়জামা পরেছিল, অ্যান্ড এ টর্ন শার্ট, এবং একটা ছেঁড়া শার্ট পরেছিল, অ্যান্ড ওয়াজ বেয়ারফুটেড, এবং খালি পায়ে ছিল। হি সেইড, সে বলল, ছেলেটি বলল, আই ক্যান চপ সাম উড টুডে, আমি আজ কিছু কাঠ কাটতে পারি। এও তুমি, লেখিকা বলছে, বাট ইউ আর স্মল, কিন্তু তুমি তো ছোট। সাইজ ডোন্ট ম্যাটার চপিং উড, হি সেইড, ছেলেটি বলল, আকার আকৃতি আসলে কোনো ব্যাপার না কাঠ কাটার ক্ষেত্রে। সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ উড, কিছু কিছু বড় ছেলেরাও কিন্তু ভালোভাবে কাঠ কাটতে পারে না। আই হ্যাভ বিন চপিং উড অ্যাট দ্য অরফ্যানেজ, আমি এতিমখানায় কাঠ কাটি।
এ লং টাইম, অনেক দিন পর্যন্ত, অনেক দিন থেকেই আমি এখানে কাঠ কাটি। ভেরি ওয়েল, আচ্ছা বেশ। দেয়ার ইজ দ্য এক্স, ওই যে সেখানে এক্স রয়েছে, কুঠা রয়েছে, গো অ্যাহেড, যাও। অ্যান্ড সি হোয়াট ইউ ক্যান ডু, এবং দেখো তুমি কি করতে পারো। আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, আমি কাজ করার জন্য আমি ফিরে আসলাম। ক্লোজিং দ্য ডোর, দরজাটি বন্ধ করে। লেখিকা বলছেন, ছেলেটিকে বললো যে তুমি যাও, গিয়ে দেখি তুমি কি করতে পারো। আর এটা বলে আমি আমার দরজাটাকে বন্ধ করে দিলাম, আমি আমার কাজ শুরু করার জন্য। চলো আমরা পরের স্লাইডটি দেখে নিই। শব্দগুলো দেখি। ব্লোজ অর্থ আঘাত বা ওয়াশ, রিথমিক অর্থ ছন্দময় বা মেলোডিয়াস বা টিউনফুল, স্টেডি অর্থ অবিচলিত বা কনস্ট্যান্ট, শর্টলি অর্থ শীঘ্রই বা কুইকলি, সাউন্ড অর্থ শব্দ বা নয়েজ, ইন্টারাপশন অর্থ বিঘ্ন বা ডিস্টারবেন্স, কনসিস্টেন্ট অর্থ ধারাবাহিক বা স্টেডি, রেইন অর্থ বৃষ্টি বা শোয়ার, সাপোজ অর্থ মনে হওয়া বা অ্যাসিউম, পাস অর্থ অতিবাহিত হওয়া বা স্পেন্ট, হেয়ার অর্থ শোনা অথবা হার্কেন, স্টেপ অর্থ পদক্ষেপ বা ট্রেড, স্টুপ অর্থ অবতরণ বা পিচ, সাপার রাতের খাবার বা সান্ধ্যকালীন খাবার বা ডিনার, পে অর্থ পারিশ্রমিক দেয়া বা রিমিউনারেট, ইনসিস্ট অর্থ জোর করা বা জেদ করা বা পারসিস্ট বা আর্স। চলো আমরা টেক্সটের অর্থ দেখে নিই। হি বিগান টু চপ, ছেলেটি কাঠ কাটা শুরু করলো। দি ব্লোজ ওয়ার রিদমিক অ্যান্ড স্টেডি, কুঠারের আঘাতগুলো ছিল খুব ছন্দময় এবং অবিচলিত। অ্যান্ড শর্টলি, এবং দ্রুতই, আই হ্যাড ফরগটেন হিম, লেখিকা বলছেন আমি তাকে ভুলে গেলাম। The sound no more of an interruption than a consistent rain, কাঠ কাটার যে শব্দগুলো, সেই শব্দগুলো আসলে একটি বাধা ছিল না, একটি অনবরত বৃষ্টির শব্দের শব্দ ছাড়া অন্য কোনো এরকম একটা কোনো বাধা ছিল না সেই কাঠ কাটার শব্দগুলো। অর্থাৎ বৃষ্টি যখন শুরু হয় আমরা সাধারণত দেখি একটানা বৃষ্টি হচ্ছে, সেই শব্দগুলো একসময় আর কোনো কাজের ক্ষেত্রে, সাধারণত নিরিবিলি বা নির্জনে কোনো কাজ করার ক্ষেত্রে বাধা দেয় না। ঠিক তেমনি সেই কাঠ কাটার যে শব্দগুলো, ওটাও এর চাইতে বড় কিছু বাধা মনে হলো না। আই সাপোজ অ্যান আওয়ার অ্যান্ড এ হাফ পাস্ট, আমার মনে হলো যে ১.৫ ঘন্টা, ১ ঘন্টা এবং হাফ ঘন্টা, প্রায় ১.৫ ঘন্টা অতিবাহিত হলো। অ্যান্ড আই হিয়ার দ্য বয়েজ স্টেপস, আমি ছেলেটির পায়ের শব্দ শুনতে পেলাম। অন দ্য ক্যাবিন স্টুপ, ক্যাবিনের। দি বয় সেড, ছেলেটি বলল, আই হ্যাভ টু গো টু সাপার নাও, আমাকে এখন সান্ধ্যকালীন খাবারে যেতে হবে। আই ক্যান কাম অ্যাগেইন টুমোরো, আমি আবার আগামীকাল আসতে পারি। আই সেড, লেখিকা বলছেন যে আমি বললাম, আই উইল পে ইউ নাও, আমি তোমাকে এখন পারিশ্রমিক দিয়ে দিব। ফর হোয়াট ইউ হ্যাভ ডান, তুমি যা এখন করলে তার জন্য। থিঙ্কিং, লেখিকা বলছেন আমি এই বিষয়টি মনে মনে ভেবে যে আই শুড প্রবাবলি হ্যাভ টু ইনসিস্ট অন অ্যান ওল্ডার বয়, সম্ভবত আমাকে এই ছেলে বাদ দিয়েও অন্য কোনো বড় কোনো ছেলে বা বড় কোনো লোকের প্রয়োজন হতে পারে। আমি কেবিনের কর্তৃপক্ষকে এটি হয়তো বলবো, কারণ লেখিকা মনে মনে ভাবছেন যে সম্ভবত তার চাহিদা মতো কাঠ কাটতে এই ছেলেটি সম্ভবত পারবে না, যার কারণে তিনি এই চিন্তাটি করেছিলেন। চলো আমরা পরের স্লাইডটি দেখে নিই। শব্দগুলো দেখি। অ্যাস্টোনিশিং অর্থ আশ্চর্যজনক বা সারপ্রাইজিং, অ্যামাউন্ট অর্থ পরিমাণ বা কোয়ান্টিটি, সলিড অর্থ শক্ত বা কম্প্যাক্ট, অ্যাজ মাচ অ্যাজ এতটুকু বা যতটুকু, অ্যাজ মেনি অ্যাজ, স্প্লেন্ডিড অর্থ অনেক বা ম্যাগনিফিসেন্ট, পাইল অর্থ স্তূপ বা হিপ, লুক অর্থ তাকানো বা অবজার্ভ, অ্যাকচুয়ালি অর্থ আসলে বা প্রকৃতপক্ষে বা ইনফ্যাক্ট, হেয়ার অর্থ চুল বা হ্যাকল, কালার অর্থ রং বা হিউ, ডাইরেক্ট অর্থ সরাসরি বা স্ট্রেইট,
স্কাই অর্থ আকাশ বা ব্লু, পেন্ডিং অর্থ আসন্ন বা পোস্টপোন্ড, শ্যাডোয়িং অর্থ ছায়ার মতো বা ছায়া বা রিজেম্বলিং, মিরাকিউলাস অর্থ বিস্ময়কর বা অ্যামেজিং। চলো আমরা টেক্সটের অর্থ দেখে নেই। উই ওয়েন্ট টুগেদার ব্যাক অফ দ্য কেবিন, আমরা একসাথে কেবিনে ফিরে গেলাম, কেবিনের পাশে ফিরে গেলাম। An astonishing amount of solid wood, এক আশ্চর্য পরিমাণ শক্ত কাঠ, had been cut, কাটা হয়ে গেছে। But কিন্তু you have done as much as a man, I said, আমি বললাম। লেখিকা বলছেন যে তুমি তো এক বড় পূর্ণাঙ্গ মানুষের সমানই তুমি এতটুকু কাঠ কেটে ফেললে। This is a splendid pile, এ তো এক বিশাল একটি স্তূপ। I looked at him, আমি তার দিকে তাকালাম। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষেই ফর দ্য ফার্স্ট টাইম, এই কথা বলতে বলতে আমি ছেলেটির দিকে প্রকৃতপক্ষেই ভালোভাবে তাকালাম। লেখিকা বলছেন, তার বর্ণনা দিচ্ছেন ছেলেটি এইভাবে, হিজ হেয়ার ওয়াজ দ্য কালার অফ দ্য কর্ন শক্স, তার চুলের রং ছিল ঠিক সেই ভুট্টার আটির ন্যায়, অ্যান্ড হিজ আইস, এবং তার চোখগুলো ছিল ভেরি ডাইরেক্ট, খুব একদম সরাসরি, ওয়ার লাইক দ্য মাউন্টেইন স্কাই, সেই পর্বতের আকাশের ন্যায়, হোয়েন রেইন ইজ পেন্ডিং, যখন সেই আকাশের মেঘগুলো বৃষ্টিতে ভরপুর থাকে, বৃষ্টিতে পরিপূর্ণ থাকে, বৃষ্টি আসবে আসবে এইরকম অবস্থায় যখন থাকে মেঘগুলো, গ্রে, ধূসর, উইথ এ শ্যাডোয়িং অফ দ্যাট মিরাকুলাস ব্লু, সেই আশ্চর্য ধরনের যে নীলাভ এবং ধূসর নীলাভ যে অবস্থাটি হয়ে যায় সেই মেঘের, তারই একটা প্রতিচ্ছবি যেন তার চোখে ছিল, তার চোখের রং ছিল। আই গেভ হিম এ কোয়ার্টার, আমি তাকে $1 এক কোয়ার্টার দিলাম, 4 ভাগের 1 ভাগ। চলো আমরা পরের স্লাইডটি দেখে নিই। কয়েন অর্থ মুদ্রা বা স্পেসি বা কারেন্সি, সিম অর্থ মনে হওয়া বা এপিয়ার, স্পিক অর্থ কথা বলা বা প্রোনাউন্স, টার্ন অ্যাওয়ে অর্থ ফিরিয়ে নেওয়া বা টার্ন অ্যাসাইড, ডে লাইট দিনের আলো বা ডে টাইম, ওয়াকেন অর্থ জেগে ওঠা বা অ্যারাউজ, সো ডট ডট দ্যাট ডট ডট, এটি ব্যবহৃত হয় এতই যে, কোনো কিছু এতই যে, সে এতই ভালো যে, সে এতই দ্রুত কাজ করতে পারে যে, এরকম অর্থ ব্যবহৃত হয়। সো ডট ডট দ্যাট, এটি ব্যবহৃত হয়। ইভেন অর্থ মসৃণ বা স্মুথ, টেক্সচার অর্থ গঠন বা স্ট্রাকচার, স্লিপ অর্থ ঘুমানো বা লাল, লেফট অর্থ ত্যাগ করা বা অ্যাবান্ডন্ড, কুল অর্থ শীতল বা চিলি, স্টক অর্থ স্তূপ বা পাইল, কিন্টলিং অর্থ জ্বালানি কাঠ বা ফায়ারউড, নিট অর্থ সাজানো বা ট্রিম, ওয়াল অর্থ দেয়াল বা প্যারাপেট, রিটার্ন অর্থ ফিরে যাওয়া বা রিভার্ট। চলো আমরা টেক্সটের অর্থ দেখে নিই। ইউ মে কাম টুমরো আফটারনুন, তুমি আগামীকাল বিকেলে আসতে পারো। আই সেইড, আমি বললাম। লেখিকা বলছেন, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ, এবং তোমাকে অনেক ধন্যবাদ। কারণ লেখিকা ভেবেছিল যে, প্রথমে ভেবেছিল এই ছোট বালকটি দিয়ে হয়তো তার আশানুরূপ কাজ হবে না, কিন্তু তার কাঠ কাটার স্তূপ দেখে সে মুগ্ধ হয়ে গেল এবং তাকে আবার পরের দিন আসতে বলল। এবং তিনি যে ভেবেছিলেন হয়তো তাকে বাদ দিয়ে, এই ছেলেটিকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকবেন, এই আশাটিও তিনি ভুলে গেলেন, এই প্রয়োজনটিও তিনি ভুলে গেলেন। পরবর্তীতে তাকে আবার ডেকে এবং তাকে ধন্যবাদও দিলেন। হি লুকড এট মি, সে আমার দিকে তাকালো, ছেলেটি আমার দিকে তাকালো, অ্যান্ড হ্যাড দ্য কয়েন, এবং কয়েনটির দিকে তাকালো, অ্যান্ড সিমড টু ওয়ান্ট টু স্পিক, এবং লেখিকা বলছেন আমার মনে হলো যে ছেলেটি কিছু বলবে, বাট কুড নট, কিন্তু বলতে পারলো না, অ্যান্ড টার্নড অ্যাওয়ে, এবং মুখ ফিরিয়ে নিল বা চলে গেল। অ্যাট ডে লাইট, দিনের আলোতে, আই ওয়াজ হাফ অ্যাওয়েকেন্ড, আমি অর্ধ জাগরিত হয়েছিলাম, বাই দ্য সাউন্ড অফ চপিং, কাঠ কাটার শব্দে, অ্যাগেইন, পুনরায়, ইট ওয়াজ সো ইভেন, সেই কাঠ কাটার শব্দ এমন এমন স্মুথ ছিল, ইন টেক্সচার,
গঠনে বা আকৃতিতে সেই শব্দগুলো এমন মসৃণ ছিল দ্যাট যে আই ওয়েন্ট ব্যাক টু স্লিপ, সেগুলো একটা বাধা ছিল না, একটি ছন্দময় ছিল, এবং সেই ছন্দময় আমার ঘুমকে ডিস্টার্ব করলো না, আমি বিরক্ত হলাম না, বরং সেটি আনন্দে মনে হয় ছন্দের মাধ্যমেই আমি ঘুমিয়ে গেলাম। When I left my bed, যখন আমি বিছানা ছাড়লাম, ইন দ্য কুল মর্নিং, ঠান্ডার সকালে, দি বয় হ্যাড কাম অ্যান্ড গান, ছেলেটি এসেছিল এবং কাজ করে সে চলেও গিয়েছিল। And a stalk of kindling was neat against the cabin wall, এবং লেখিকা দেখলেন যে এক সুন্দর পরিমাণের এক স্তূপ, এই জ্বালানি কাঠের স্তূপ সুন্দর করে সাজানো ছিল সেই কেবিনের ওয়ালে সাথে। He came after school in the afternoon, সে বিকেলে স্কুলের পরে এসেছিল, and worked, এবং কাজ করেছিল, until time, সেই সময় পর্যন্ত, to return to the orphanage, এতিমখানা ফিরে যাওয়ার সময় পর্যন্ত সে এখানে কাজ করেছিল। চলো আমরা পরের স্লাইডটি দেখি। পিকচার অর্থ ছবি বা ইমেজ, সেম অর্থ একই বা সিমিলার, গ্রেভ অর্থ গভীর বা সিভিয়ার বা ডিপ, গ্রে ব্লু অর্থ ধূসর নীল, আইজ অর্থ চোখ বা কিকার্স বা পিপার্স, ইন্ডিপেন্ডেন্স অর্থ স্বাধীনতা বা লিবার্টি, ইন্টেগ্রিটি অর্থ সততা বা রাইটিয়াসনেস বা রেক্টিটিউড, বেডের অর্থ প্রতিষ্ঠিত বা সেট, কারেজ অর্থ সাহসিকতা বা ব্রেভারি, ব্রেভ অর্থ সাহস বা ফিয়ারলেস, অনেস্ট অর্থ সৎ বা আপরাইট, অনেস্টি সততা বা প্রবিটি, হ্যান্ডল অর্থ হাতল বা হ্যাফট বা হ্যান্ড গ্রিপ, ব্রেক অর্থ ভেঙে যাওয়া বা ব্রিজ, রিপেয়ার অর্থ মেরামত করা বা মেন্ট, মানি অর্থ টাকা বা উফ, রিফিউজড অর্থ প্রত্যাখ্যান করা বা ডিনাই বা নেগেট। চলো আমরা টেক্সটের অর্থ দেখে নিই। লেখিকা বলছেন, এতক্ষণে সেই ছেলেটির নাম প্রকাশ করলেন। লেখিকা বলছেন, হিজ নেম ওয়াজ জেরি, তার নামটি ছিল জেরি। হি হ্যাড বিন অ্যাট দ্য অরফ্যানেজ, সে এতিমখানায় ছিল, সিন্স হি ওয়াজ 4, তার বয়স যখন 4 বছর, এই ছোটবেলা থেকেই সে এতিমখানায় ছিল। আই কুড পিকচার হিম অ্যাট 4, লেখিকা বলছেন, কল্পনা করছেন যে আমি তাকে 4 বছরের বয়সের যে স্মৃতি মনে মনে আমি সেটাও দেখলাম, সেই ছবিটিও আমি ভাবলাম বা আমার মনে পড়লো। উইথ দ্য সেম গ্রে ব্লু আইস, ঠিক একই রকমের সেই গভীর ধূসর নীলাভ বর্ণের চোখ, অ্যান্ড দি সেম ইন্ডিপেন্ডেন্স, এবং ঠিক সেই একই স্বাধীনতা, নো না, দি ওয়ার্ড দ্যাট কামস টু মি ইজ ইন্টেগ্রিটি, যে শব্দটি আমার মনে পড়ে যায় সেটি হলো সততা। লেখিকা বলছেন, এই কয়েকদিনের আচরণে, এক ছোট্ট বালকের আচরণে, তার কাজে এত মুগ্ধ হয়ে গিয়েছেন যে তাকে কিভাবে ডিফাইন করবেন, কি কি শব্দ দিয়ে তাকে ডিফাইন করবেন, কি কি শব্দ দিয়ে তাকে গ্লোরিফাই করবেন, সেই শব্দগুলো তিনি খুঁজছেন। কোনো সময় ব্রেভ, কোনো সময় ইন্টেগ্রিটি, কোনো সময় অনেস্ট, এই শব্দগুলো দিয়ে তার সততা প্রকাশ করছেন। লেখিকা বলছেন যে শব্দটি প্রকৃতপক্ষে আমার মনে পড়ে যায় সেটি হলো তার সততা, ছেলেটির সততা। ইট ইজ বেডেড অন কারেজ, এটি প্রতিষ্ঠিত ছিল সাহসিকতার উপর, বাট ইট ইজ মোর দ্যান ব্রেভ, কিন্তু এটি সাহসিকতার চেয়েও আরো অনেক অনেক বেশি, অর্থাৎ আমি যতটুকু বোঝাতে চাচ্ছি বরং তার চেয়েও আরো অনেক বেশি ছিল। ইট ইজ অনেস্ট, এটি ছিল সৎ, বাট ইট ইজ মোর দ্যান অনেস্টি, কিন্তু সততা বলতে যা বোঝায় তার চাইতেও আরো অনেক অনেক বেশি ছিল ছেলেটির ক্ষেত্রে। দি অ্যাক্স হ্যান্ডেল ব্রোক ওয়ান ডে, কুঠারের হাতল একদিন ভেঙে গেল। জেরি বলল, দ্য উড শপ অ্যাট দ্য অরফানেজ উড রিপেয়ার ইট, যে এতিমখানার কাঠের দোকান রয়েছে এটি এই কুঠারের হাতলকে মেরামত করে দিবে। আই ব্রট মানি টু পে ফর দ্য জব, আমি এই কাজের জন্য টাকা নিয়ে এসেছিলাম। লেখিকা বলছেন যে কুঠারের হাতলটি ভেঙে যাওয়ার কারণে এটি যে রিপেয়ার করবে, রিপেয়ারের জন্য আমি তার জন্য টাকা নিয়ে এসেছিলাম, বাট হি রিফিউজড ইট, কিন্তু সে এটি নিতে
অস্বীকার করলো টাকাটি নিতে। চলো আমরা পরের স্লাইডটি দেখি। ব্রিং অর্থ আনা বা ফেস, কেয়ারলেস অর্থ অযত্ন বা হিটলেস, হিট অর্থ আঘাত করা বা ব্লো, অ্যাকুরেটলি অর্থ সঠিকভাবে বা পারফেক্টলি, ফল্ট অর্থ দোষ বা ত্রুটি বা ডিফেক্ট, স্ট্যান্ডিং অর্থ অটল বা আপরাইট, কেয়ারলেসনেস অর্থ অসতর্কতা বা নেগলিজেন্স, ফ্রি উইল অর্থ স্বাধীন চেতা বা ওয়াচফুল, এজেন্ট অর্থ কর্মী বা পারফর্মার বা অ্যাক্টর, চুজ অর্থ পছন্দ করা বা অপ্ট, ফেইল অর্থ ব্যর্থ হওয়া বা কোলাপস, রেসপন্সিবিলিটি অর্থ দায়িত্ব বা অ্যাকাউন্টেবিলিটি, সাবটারফিউজ অর্থ অজুহাত বা এক্সকিউজ বা ডিসিপশন বা ট্রিকারি। চলো আমরা টেক্সটের অর্থ দেখে নেই। ছেলেটি বললেন, আই উইল পে ফর ইট, আমি এর জন্য টাকা দেব। হি সেড, সে বলল, আই ব্রোক ইট, আই ব্রোট দ্য এক্স ডাউন কেয়ারলেস, কারণ আমি এই কুঠারটি ভেঙেছি এবং এই কুঠারটি আমি অসতর্কতার সাথে নামিয়েছিলাম বা আঘাত করেছিলাম। বাট নো ওয়ান হিটস অ্যাকুরেটলি এভরি টাইম, আই টোল্ড হিম। লেখিকা বলছেন, আমি ছেলেটিকে বললাম, কিন্তু সবাই তো একই সাথে একই সাথে বা প্রতি সময়ই সঠিকভাবে তো আঘাত করতে পারে না, এটি হলো স্বাভাবিক বিষয়। দি ফল্ট ওয়াজ ইন দ্য উড অফ দ্য হ্যান্ডেল, ত্রুটি আসলে ছিল সেই হাতলের কাঠের মধ্যেই এই ত্রুটিটি ছিল। আই উইল সি দ্য ম্যান ফ্রম হুম আই বট ইট, আমি ওই লোকটির সাক্ষাৎ করব যার থেকে এটি কিনেছি, তাকে আমি দেখা করব। ইট ওয়াজ অনলি দেন, এটা তখনই ছিল, দ্যাট হি উড টেক দ্য মানি, তারপরে এই যুক্তিগুলো দেওয়ার পরেই সে টাকাটি নিল। হি ওয়াজ স্ট্যান্ডিং ব্যাক অফ হিজ ওন কেয়ারলেসনেস, ছেলেটি তার যে ত্রুটি বা অসতর্কতার প্রতি সে অত্যন্ত বিচলিত ছিল বা অত্যন্ত দৃঢ় ছিল, অর্থাৎ সে তার অজুহাতগুলো কোনো অজুহাত দিয়ে এড়িয়ে না গিয়ে বরং তার ত্রুটির প্রতি সে দৃঢ় ছিল, ত্রুটিটি স্বীকার করেছিল। হি ওয়াজ ফ্রি উইল এজেন্ট, সে ছিল স্বাধীন চেতা কর্মী, অর্থাৎ তার যে কাজ ছিল তাকে বলে দিতে হতো না, বরং সে স্বাধীন চেতা ছিল। সে যতটুকু কাজ করেছিল, লেখিকার যা মানে চাহিদা ছিল বা এক্সপেকটেশন ছিল, সে এমন ফ্রি উইল এজেন্ট ছিল যে কারো পছন্দের চাইতেও চাহিদার চাইতেও সে বেশি নিজ ইচ্ছায় স্বেচ্ছায় কাজগুলো করে দিত। অ্যান্ড হি চুজ টু ডু কেয়ারফুল ওয়ার্ক, এবং সে যত্নপূর্ণ কাজ করতেই পছন্দ করত। অ্যান্ড ইফ হি ফেইলড, এবং যদি এই ক্ষেত্রে সে ব্যর্থ হয়ে যেত, হি টুক দ্য রেসপন্সিবিলিটি উইদাউট সাবটারফিউজ, এবং সে কোনো অজুহাত ছাড়া, কোনো ছলচাতুরি ছাড়াই সে দায়িত্বটা নিয়ে নিত। চলো আমরা পরের স্লাইডটি দেখে নিই। আননেসেসারি অর্থ অপ্রয়োজনীয় বা নিডলেস, থিং অর্থ বিষয় বা ম্যাটার, গ্রেসাস অর্থ উদারতাপূর্ণ বা কাইন্ড বা এমিয়েবল, গ্রেট অর্থ মহান বা গ্র্যান্ড, হার্ট অর্থ হৃদয় বা ইন্টারভেল, ট্রেনিং অর্থ প্রশিক্ষণ বা এডুকেশন, টিচ অর্থ শেখানো বা রিহার্স, ইনস্ট্যান্ট অর্থ তাৎক্ষণিক বা ইমিডিয়েট, প্রেডিকেটেড অর্থ পূর্ব সিদ্ধান্ত মোতাবেক বা প্রিডিফাইন্ড, এক্সপেরিয়েন্স অর্থ অভিজ্ঞতা বা ইনসাইট, কাবিহুল অর্থ গর্ত বা কিউবিকল, নোটিস অর্থ লক্ষ্য করা বা এসপি। অ্যান্ড হি ডিড ফর মি দ্য আননেসেসারি থিংস, লেখিকা বলছেন যে সে ছেলেটি আমার জন্য আরো অনেক অপ্রয়োজনীয় কাজও করে দিত। দি গ্রেসাস থিংস, কিছু উদারতাপূর্ণ কাজ করেছিল, দ্যাট উই ফাইন্ড, যা আমরা পাই, ডান অনলি বাই দ্য গ্রেট অফ হার্ট, যে লোকগুলোর হৃদয় অত্যন্ত মহান বা উঁচু হৃদয়ের অধিকারী লোকগুলো করে থাকে, সেই কাজগুলোই সে করেছিল। থিংস এমন জিনিস, নো ট্রেনিং ক্যান টিচ, কোনো প্রশিক্ষণই শিক্ষা দিতে পারে না। ফর কারণ হলো, দে আর ডান অন দ্য ইনস্ট্যান্ট, তারা তাৎক্ষণিকভাবে হয়ে থাকে। উইথ নো প্রেডিকেটেড এক্সপিরিয়েন্স, তার জন্য কোনো পূর্ব সিদ্ধান্ত মোতাবেক কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয় না। যেমন, হি ফাউন্ড এ কাবি হোল বিসাইড দ্য ফায়ার প্লেস, সে আগুন জ্বালানোর পাশে একটি গর্ত পেল। দ্যাট আই হ্যাড নট নোটিসড, অথচ আমি তা লক্ষ্যই করিনি। ওন অর্থ নিজ বা ইন্ট্রিনসিক, অ্যাকর্ড অর্থ ইচ্ছা বা উইলিং, ড্রাই অর্থ শুকনো বা অ্যারিড, ম্যাটেরিয়াল অর্থ দ্রব্য বা স্টাফ,
রেডি অর্থ প্রস্তুত বা প্রিপেয়ার্ড, ইন কেস অফ অর্থ ক্ষেত্রে বা ফর দ্য রিজন অফ, সাডেন অর্থ হঠাৎ বা আনএক্সপেক্টেড, ওয়েট অর্থ আর্দ্র বা রেইনি, ওয়েদার অর্থ আবহাওয়া বা এলিমেন্টস, স্টোন অর্থ পাথর বা রক, লুজ অর্থ আলগা বা ল্যাক্স, রাফ অর্থ রুক্ষ বা রাগড, ডিগ অর্থ খনন করা অথবা এক্সকাভেট, ডিপ অর্থ গভীর বা প্রোফাউন্ড, হোল অর্থ গর্ত বা ডেন, স্টিডি অর্থ শক্ত বা ফার্ম, অলদো অর্থ যদিও বা দো, শর্টকাট অর্থ শর্টকাট বা বাইপাস, ব্যাংক অর্থ ধার বা ব্রিং, রিটার্ন অর্থ বিনিময় বা এক্সচেঞ্জ, থটফুলনেস অর্থ কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড, ক্যান্ডি অর্থ ক্যান্ডি বা চকলেট বা নাইসি, ওয়ার্ডলেস অর্থ নির্বাক অথবা ট্যাসিট। চলো আমরা টেক্সটের অর্থ দেখে নেই। দেয়ার অর্থ সেখানে, অফ হিজ ওন অ্যাকর্ড তার নিজ ইচ্ছায়, হি পুট কিন্ডলিংস সে জ্বালানি রেখে দিত, অ্যান্ড মিডিয়াম উড সে জ্বালানি কাঠ রেখে দিত এবং মাঝারি ধরনের কাঠও সেখানে রেখে দিত। সো দ্যাট যাতে আই মাইট অলওয়েজ হ্যাভ ড্রাই ফায়ার ম্যাটেরিয়াল রেডি, লেখিকা বলছেন যেন আমি সব সময় যেন শুকনো কাঠ বা আগুন জ্বালানোর দ্রব্য রেডি পাই, প্রস্তুত পাই, ইন কেস অফ সাডেন ওয়েট ওয়েদার হঠাৎ কোনো যদি আর্দ্র আবহাওয়া হয়ে যায় তাহলে যেন আমি সেখানে কাঠ রেডি পাই, সে সেখানে কাঠ রেখে দিত। আরো কিছু কাজ করতো, যেমন এ স্টোন ওয়াজ লুজ একটি পাথর আলগা হয়েছিল, ইন দ্য রাফ ওয়াক টু দ্য কেবিন কেবিনে আসার এই রুক্ষ পথে একটি পাথর আলগা হয়েছিল। হি ডাগ এ ডিপার হোল সে বড় করে একটি গর্ত করলো, অ্যান্ড স্টিড ইট এবং এটি সে শক্ত করে লাগিয়ে দিল, এই পাথরটি সেখানে সে পথে। অলদো যদিও, লেখিকা বলছেন অলদো যদিও, হি কেম হিমসেলফ সে নিজে আসতো, বাই এ শর্টকাট ওভার দ্য ব্যাংক সেই এতিমখানা থেকে কেবিনে আসার পথে একটি আইল অথবা একটি কিনারা দিয়ে আসতো, সে কিন্তু এই রাস্তাটি ব্যবহার করতো না, অথচ সে রাস্তাটিতে এই পাথরটি সুন্দর করে বসিয়ে দিল। I found that আমি পেলাম যে when I tried to return his thoughtfulness এই চিন্তাশীল কাজের জন্য আমি যখন তাকে তার প্রতিদান দেওয়ার চেষ্টা করলাম with such things এমন জিনিস, যেমন as candy and apples হয়তো কোনো চকলেট অথবা আপেল দিয়ে, কোনো ফল দিয়ে, he was wordless সে ছিল নির্বাক অর্থাৎ সে কথা বলতো না। চলো পরের স্লাইডটি দেখে নেই। পারহ্যাপস অর্থ সম্ভবত বা প্রবাবলি, এক্সপ্রেশন অর্থ অভিব্যক্তি বা এক্সপোজার, ইউজ অর্থ ব্যবহার বা প্র্যাকটিস, কার্টেসি অর্থ সৌজন্য বা মডেস্টি, ইনস্ট্রিংটিভ অর্থ সহজাত বা ইনবোর্ন, গিফট অর্থ উপহার বা প্রেজেন্ট, কার্টেন অর্থ পর্দা বা ভেইল, লিফট অর্থ উঠা বা রেইজ, ক্লিয়ার অর্থ স্পষ্ট বা ট্রান্সপারেন্ট, ওয়েল অর্থ কূপ বা পিট, গ্র্যাটিটিউড অর্থ কৃতজ্ঞতা বা থ্যাঙ্কফুলনেস, অ্যাফেকশন অর্থ স্নেহ বা ফন্ডনেস, সফট অর্থ নরম বা মাইল্ড, ফার্ম অর্থ শক্ত বা রেজলিউট, গ্রানাইট একটি সুন্দর শক্ত পাথর বা ফার্ম, ক্যারেক্টার অর্থ চরিত্র বা কন্ডাক্ট। চলো আমরা অর্থ দেখে নেই। থ্যাংক ইউ ওয়াজ পারহ্যাপস অ্যান এক্সপ্রেশন ফর হুইচ হি হ্যাড নো ইউজ, লেখিকা বলছেন যে আমি তাকে যে কোনো ফল বা ক্যান্ডি প্রদান করলাম এর জন্য যে ধন্যবাদ দিতে হবে, কিন্তু এই থ্যাংক ইউ শব্দটি সম্ভবত এমন একটি অভিব্যক্তি ছিল যার জন্য এই ছেলেটির কোনো অভ্যাস ছিল না বা ব্যবহারের প্রয়োজন ছিল না বা অভ্যাস ছিল না। ফর কারণ হিজ কার্টেসি ওয়াজ ইনস্টিংটিভ কারণ তার যে সৌজন্যতা এটি ছিল জন্মগত বা সহজাত। হি অনলি লুকড অ্যাট দ্য গিফট সে শুধুমাত্র এই গিফটটির দিকে তাকাতো বা উপহারের দিকে তাকাতো, অ্যান্ড অ্যাট মি এবং আমার দিকে তাকাতো, অ্যান্ড যখনই আমার দিকে তাকাতো তখনই অ্যান্ড এ কার্টেইন লিফটেড একটি পর্দা মনে হয় উন্মোচিত হতো বা উঠে যেত, সো দ্যাট যাতে করে আই স ডিপ ইনটু দ্য ক্লিয়ার ওয়েল অফ হিজ আইস আমি দেখতে পেতাম তার চোখের স্বচ্ছ খুব গভীরে আমি দেখতে পেতাম,
and gratitude was there. সে যে আমাকে এই থ্যাঙ্ক বলে কৃতজ্ঞতা প্রকাশ করত, শব্দটি থ্যাঙ্ক বলে বরং বলার প্রয়োজন হতো না, বরং চোখের খুব গভীর কূপে, স্বচ্ছ কূপের ভিতরেই আমি দেখতে পেতাম সে তার ধন্যবাদ প্রকাশ করেছে, তার কৃতজ্ঞতা প্রকাশ করেছে। অ্যান্ড অ্যাকশন এবং স্নেহ বা ভালোবাসা প্রকাশ করেছে, যেটি ছিল সফট, অনেক নরম, অনেক নম্র ছিল। ওভার দি ফার্ম গ্রানাইট অফ হিজ ক্যারেক্টার, তার চরিত্রের যে তীব্র গ্রানাইট সদৃশ চরিত্র, সেই শক্ত বা গ্রানাইট সদৃশ চরিত্রের মধ্যে একটি নরম আবরণ, স্নেহ, মায়া, ভালোবাসা ছিল সেই কূপে। সেখান থেকেই সে এই ভালোবাসা বা সে কৃতজ্ঞতা প্রকাশ করত। চলো আমরা পরের স্লাইডটি দেখি। ইন্টিমেট অর্থ ঘনিষ্ঠ বা বোসম, অফকোর্স অর্থ অবশ্য বা শিওরলি, প্যাট, এখানে প্যাট দিয়ে দি নেম অফ দ্য রাইটার্স ডগ, লেখিকার যে কুকুর ছিল তার নাম প্যাট ছিল। স্ট্রেঞ্জ অর্থ অদ্ভুত বা ওড, কমিউনিয়ন অর্থ যোগাযোগ বা ফ্রেন্ডশিপ, বিটুইন অর্থ মাঝে বা বিটুইক্স, পজেস অর্থ অধিকার করা বা অকুপাই, সিঙ্গলনেস অর্থ একই বা ওয়াননেস, স্পিরিট অর্থ মন বা মুড, কাইন্ড অর্থ ধরন বা শর্ট, উইজডম অর্থ প্রজ্ঞা বা নলেজ, ডিফিকাল্ট অর্থ কঠিন বা টেনেসাস, এক্সপ্লেইন অর্থ ব্যাখ্যা করা বা এক্সপাউন্ড, এক্সিস্ট অর্থ বিদ্যমান থাকা বা প্রিভেইল, অ্যাক্রস অর্থ মাঝামাঝি বা ক্রসওয়াইজ, স্টেট বা কিংডম বা রাজ্য, উইকেন্ড অর্থ সপ্তাহান্ত বা দি পেরিয়ড ফ্রম ফ্রাইডে ইভিনিং টু সানডে ইভিনিং, উইকেন্ড সপ্তাহান্ত বলতে সাধারণত শুক্রবারের বিকাল থেকে রবিবারের বিকাল পর্যন্তই বোঝাতো। চার্জ অর্থ দায়িত্ব বা রেসপন্সিবিলিটি, বিলেট অর্থ বিলম্বিত হওয়া বা ডিলে, ফগ অর্থ কুয়াশা বা মিস্ট, পাসেস অর্থ গিরিপথ গুলো বা গেটস, ট্রেসার্সলি অর্থ বিপজ্জনক অথবা ডেঞ্জারাসলি। চলো আমরা স্লাইডের অর্থ দেখে নিই। He became intimate, of course, with my pointer pet. লেখিকা বলছেন যে সে অবশ্য আমার যে শিকারী কুকুর ছিল প্যাট তার সাথে বন্ধুত্ব হয়েছিল। There is a strange communion between a boy and a dog. আসলে একটি বালক এবং একটি কুকুরের মাঝে যে একটি সম্পর্ক, এটি একটি অদ্ভুত একটি সম্পর্ক ছিল। পারহ্যাপস সম্ভবত লেখিকা বলছেন they possess the same singleness of spirit. তারা মনে হয় ঠিক একই মননের অধিকারী ছিল, and the same kind of wisdom, এবং একই ধরনের প্রজ্ঞা ছিল। It is difficult to explain, but it exists. আসলে তাদের মাঝে কিরকম মনন ছিল, কিরকম জ্ঞান ছিল, প্রজ্ঞা ছিল, এটি ব্যাখ্যা করা কঠিন, কিন্তু আমার মনে হয় তা বিরাজ করেছিল তাদের মাঝে। When I went across the state for a weekend, যখন আমি সপ্তাহান্তে আমি রাষ্ট্রে গিয়েছিলাম বা রাজ্যে গিয়েছিলাম, I left the dog, আমি কুকুরটিকে রেখেছিলাম in Jerry's সার্জারির দায়িত্বে। My return was belated, আমার ফিরে আসাটা দেরি হয়েছিল, and fog filled the mountain passes, কুয়াশা দিয়ে এই পর্বতের গিরিপথগুলো ভরপুর ছিল। So treacherously, এতই ব্যাপক পরিমাণের বা এতই বিপজ্জনকভাবে that যে it was Monday noon before I reached the cabin. কেবিনে পৌঁছা আমার পক্ষে এত দেরি হতো যে এটি একেবারে সোমবারের দুপুর পর্যন্ত প্রয়োজন হয়েছিল। চলো আমরা পরের স্লাইডটি দেখি। ফিড অর্থ খাওয়ানো বা নার্স, কেয়ার্ড ফর অর্থ যত্ন নেওয়া বা ওভারসি, অ্যাংশাস অর্থ উদ্বিগ্ন বা ওরিড, সুপারিনটেনডেন্ট অর্থ সুপারিনটেনডেন্ট বা ম্যানেজার, ড্রাইভ অর্থ চলা বা কন্ডাক্ট, বেড টাইম অর্থ ঘুমানোর সময় বা স্লিপিং টাইম, হ্যাপেন অর্থ ঘটা বা অকার, ডলার অর্থ ডলার বা গ্রিনব্যাক, পেমেন্ট অর্থ পাওনা বা পে অফ, ডার্কনেস অর্থ অন্ধকার বা এক্লিপস, নক অর্থ টোকা দেয়া বা স্ট্রাইক। চলো অর্থ দেখে নিই।
দ্য ডগ হ্যাড বিন ফেড, কুকুরটিকে খাওয়ানো হতো, অ্যান্ড কেয়ার্ড ফর দ্যাট মর্নিং, এবং যত্ন নেওয়া হতো সেই সকাল পর্যন্ত। জেরি কেম আর্লি ইন দ্য আফটারনুন, জেরি বিকালবেলা আসতো। অ্যাংশাস, উদ্বিগ্ন হয়ে। দ্য সুপারিনটেন্ডেন্ট সেইড নোবডি উড ড্রাইভ ইন দ্য ফগ, হি সেইড, সে বলল যে সুপারিনটেন্ডেন্ট বলেছিল কেউ যেন এই কুয়াশার সময় না চলাফেরা করে। আই কেম জাস্ট বিফোর বেড টাইম লাস্ট নাইট, আমি গত রাতে ঠিক বেড টাইমের পূর্বে এসেছিলাম, অ্যান্ড ইউ হ্যাড নট কাম, অথচ আপনি আসেননি। সো তাই আই বট প্যাট সাম অফ মাই ব্রেকফাস্ট, আমি প্যাটের জন্য, এই কুকুরটির জন্য আমার কিছু নাস্তা নিয়ে এসেছিলাম দিস মর্নিং, এই সকালে। আই উড নট হ্যাভ লেট এনিথিং হ্যাপেন টু হিম, আমি তাকে, তার, এই কুকুরটির কোনো দুর্ঘটনা ঘটুক অথবা কোনো কিছু ঘটুক, আমি এটি ঘটতে দেইনি। লেখিকা বলছেন আই গেভ হিম এ ডলার ইন পেমেন্ট, আমি এর প্রদান স্বরূপ, এর পারিশ্রমিক স্বরূপ $1 দিলাম। অ্যান্ড হি লুকড অ্যাট ইট অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং সে এটির দিকে তাকালো এবং সে চলে গেল। বাট দ্যাট নাইট, কিন্তু সে রাতে, হি কেম ইন দ্য ডার্কনেস, সে রাতেই সে রাতের অন্ধকারে আসলো, অ্যান্ড নকড অ্যাট দ্য ডোর, এবং দরজায় টোকা দিল। শব্দার্থগুলো দেখি। অ্যালাউড অর্থ অনুমতি দেয়া বা পারমিটেড, অ্যাসিউরড অর্থ আশ্বস্ত করা বা কনফার্ম, রিলিফ অর্থ স্বস্তি বা স্যালভেশন, ম্যানেজ অর্থ সামাল দেয়া বা কন্ডাক্ট। কাম ইন জেরি, আই সেড, আমি বললাম জেরি ভিতরে আসো। ইফ ইউ আর অ্যালাউড টু বি অ্যাওয়ে দিস লেট, এত দেরিতেও যদি তোমাকে অনুমতি দেওয়া হয় তুমি বাইরে থাকার জন্য, তাহলে তুমি আসতে পারো ভিতরে। আই টোল্ড মেবি এ স্টোরি, হি সেড, সে বলল আমি বলেছিলাম, এটি আসলে একটি স্টোরি বলেছিলাম, বা একটি ঘটনা বলেছিলাম সুপারিনটেন্ডেন্টকে, যে আই টোল্ড দেম, আমি তাদেরকে বলেছিলাম, আই থট ইউ উড ওয়ান্ট টু সি মি, আমার প্রয়োজন আছে তোমার, এজন্য আমি এই কথাটি তাদেরকে বলেছিলাম। দ্যাট ইজ ট্রু, হ্যাঁ আসলে সেটি সত্য। আই অ্যাসিউরড হিম, আমি তাকে বললাম। লেখিকা বলেন আসলে আমার প্রয়োজন ছিল বা আমি তোমাকেও চেয়েছিলাম। অ্যান্ড আই স হিজ রিলিফ, তখনই আমি তার আশ্বস্তি দেখলাম। আই ওয়ান্ট টু হিয়ার অ্যাবাউট হাউ ইউ ম্যানেজড উইথ দ্য ডগ, আমি চেয়েছিলাম তোমার কাছ থেকে শুনতে যে তুমি এই সময় পর্যন্ত কিভাবে এই কুকুরটির সাথে ম্যানেজ করলে। চলো পরের স্লাইডটি দেখি। সিট অর্থ বসা বা সেটল, লাইট অর্থ আলো বা ফ্লেম, লে অর্থ শুয়েছিল বা এমবেড, ক্লোজ টু অর্থ কাছে বা অ্যাডজাসেন্ট টু, কমফোর্ট অর্থ আরাম বা রিলিফ, এক্সেপ্ট অর্থ ছাড়া বা ব্যতীত বা এক্সক্লুডিং, লরেল অর্থ গুল্ম বিশেষ বা হৃদয়, হান্টিং অর্থ খোঁজ করা বা সার্চিং, সার্চ ফর, অ্যাক্ট অর্থ আচরণ করা বা ট্রিট, ক্রেজি অর্থ পাগল বা ম্যাড, অ্যারাউন্ড অর্থ চারপাশে বা অন অল সাইডস, সার্কেলস অর্থ বৃত্ত বা রিংস। চলো আমরা টেক্সটের অর্থ দেখে নেই। হি স্যাট বাই দ্য ফায়ার উইথ মি, সে আমার পাশে, আমার সাথে আগুনের পাশে বসলো। উইথ নো আদার লাইট, তাছাড়া আর কোনো আলো ছিল না। অ্যান্ড টোল্ড মি অফ দেয়ার 2 days টুগেদার, এবং তারা আমাকে বলল তারা এই 2 দিন কিভাবে তারা একসাথে কাটিয়েছিল। দি ডগ লে ক্লোজ টু হিম, কুকুরটিও তার পাশেই শুয়েছিল। অ্যান্ড ফাউন্ড এ কমফোর্ট দেয়ার, এবং সে সেখানে খুব আরাম বোধ করলো। দ্যাট, এমন আরাম, আই ডিড নট হ্যাভ ফর হিম, যে আরামটি আমিও তার জন্য দিতে পারিনি কুকুরটির জন্য। হি স্টেড রাইট উইথ মি, সে ঠিক আমার পাশেই ছিল। হি টোল্ড মি, সে আমাকে বলল, মানে জেরি লেখিকাকে বলল যে কুকুরটি তার পাশেই ছিল। এক্সেপ্ট হোয়েন হি র্যান ইন দ্য লরেল, যতক্ষণ না সে লরেলে বা গুল্ম জাতীয় যে গাছগুলো ছিল সেখানে যতক্ষণ না দৌড়াতো, ততক্ষণ পর্যন্ত সে, এই কুকুরটি তার পাশেই ছিল। হি লাইকস দ্য লরেল, সে এই লরেলটিকে অত্যন্ত পছন্দ করত। দেয়ার ওয়াজ এ প্লেস, সেখানে একটি জায়গা ছিল, হোয়ার
দি গ্রাস ওয়াজ হাই, ঘাসগুলো উঁচু ছিল, অ্যান্ড আই লে ডাউন ইন ইট, এবং জেরি বলল যে আমি সেখানে লুকিয়েছিলাম, অ্যান্ড হিট, এবং আমি সেখানে শুয়ে পড়লাম এবং আমি সেখানে লুকিয়েছিলাম। আই কুড হেয়ার প্যাট হান্টিং ফর মি, আমি তখন বুঝতে পারলাম যে প্যাট আমাকে খোঁজ করতেছিল। হোয়েন হি ফাউন্ড মি, যখন প্যাট আমাকে পেয়েছিল, হি অ্যাক্টেড ক্রেজি, সে পাগলের মতো আচরণ করলো। অ্যান্ড হি র্যান অ্যারাউন্ড মি, তখন সে আমার চারিপাশে দৌড়াতে থাকলো, ইন সার্কেলস, বৃত্তাকারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের জন্য এই ক্লাসটি প্রথম পার্ট এ পর্যন্তই আমি উপস্থাপন করলাম। দ্বিতীয় পার্টটি আমি তোমাদের জন্য বাকি ক্লাসে উপস্থাপন করব। আল্লাহ হাফেজ।